এখনো পর্যন্ত ইলেকটোরাল বন্ডের তথ্য পুরোটা প্রকাশিত হয়নি। ইলেকটোরাল বন্ড স্বাধীনতার পর সরকারের উদ্যোগে বিশাল দুর্নীতি। মোদিজির ইনভলভমেন্ট সরাসরি আছে, যেমন পিএম কেয়ারে তেমন ইলেকটোরাল বন্ডে। এবং ইলেকটোরাল বন্ডে বেছে বেছে সব টাকা বিজেপির ঘরে। তারা সেকেন্ড যদি কারোর কাছে টাকা গিয়ে থাকে সেটা তৃণমূল। আমরা তো এমনি এমনি বলি না যে বিজেপির তৃণমূল একই গোত্র, একই রকম, একই ভাব, একই ডালপালা, মূলটা এক। ফলে বিজেপি এবং তৃণমূল এই দুজনে ইলেকটোরাল বন্ডে যেভাবে টাকা নিয়েছে এবং তার ব্যবস্থা যেভাবে মোদিজির গভর্নমেন্ট করেছে বা অন্য যারা ইলেকটোরাল, আমরা বরাবর ইলেকটোরাল বন্ডের বিরোধিতা করেছি এবং ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা কোর্টে মুভ করেছি। কোর্ট সেগুলোকে বিবেচনা করেছে, সে অনুযায়ী স্টেট ব্যাংককে রিপোর্ট করতে বলেছে। সেই রিপোর্ট এখনও অস্পষ্ট, তাতেই বোঝা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার ঘাবলা বিজেপি এবং তৃণমূলের। এখন আমি তো কালকে যা বলেছি একই কথা বলছি। শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অসুস্থতা দ্রুত আরোগ্য কামনা করাটাই আমাদের কাজ এবং আমিও তাই আরোগ্য কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই প্রশ্নটা খুবই বিড়ম্বনার যে বাড়িতে কি উনি নিরাপদ নন, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন, প্রশাসন দিতে পারবে। বাড়ির মধ্যে ধাক্কা, সেটা একটু শুনলেও খারাপ লাগে এবং তার চেয়েও যেটা আরও খারাপ লাগলো সেটা হচ্ছে এতটা অবহেলিত উনি কেন হবেন? উনি তো মুখ্যমন্ত্রী, বাড়ির লোকও তো বটে। পড়ে গেলেন, ফেটে গেল, রক্ত বেরোলো, সেই রক্তটাকে মুছিয়ে দিতে পারলো না। সেই রক্ত অবস্থায় হাসপাতাল এবং সেই ছবি, এটা কখনো দেখতে ভালো লাগে না। ট্রেনে পথে ঘাটে লোকে নানান চর্চা করছে যে পা ভাঙলো, কি তারপরে হাঁটুতে একবার গন্ডগোল হলো, কি একবার মাথা ফাটলো বা কপাল ফাটলো, মাথা তো না, কপাল ফাটলো। আমার শুধু একটাই মনে হয় যে অনেক বেশি সতর্কতা ওনার নেওয়া উচিত। বিশেষ করে নির্বাচনের সময় যথাযথ সতর্কতা না নিলে মানুষের বিড়ম্বনা তাতে বাড়ে। আমি এইটা নিয়ে গেস করব না। মুখ্যমন্ত্রী বাড়িতে তাকে কেউ কি ধাক্কা মারতে পারে, আমি এই গেস করব কেন? কেউ তো কম বোঝেন না, সবাই তো সব বুঝতে পারছেন। আমার এই গেস করাটা উচিত হবে না। ওনারই বলা উচিত যে কেউ ওকে ধাক্কা মেরেছেন কিনা, যেটা উনি হাসপাতালে ডাক্তারদের বলেছেন। ডাক্তারবাবুরা সেইভাবে কার্যত স্পষ্টতই বলেছেন। এবং পুলিশের দায়িত্ব, উনি জেড প্লাস ক্যাটেগরি রক্তটা মুছিয়ে দেওয়ার লোক থাকলো না। জেড প্লাস ক্যাটেগরি মানে কি বলবো, এটা খুব খারাপ হচ্ছে। এটা ওনারই বলা উচিত, প্রশাসনের বলা উচিত। এখনো পর্যন্ত ইলেকটোরাল বন্ডের তথ্য পুরোটা প্রকাশিত হয়নি। ইলেকটোরাল বন্ড স্বাধীনতার পর সরকারের উদ্যোগে বিশাল দুর্নীতি। মোদিজির ইনভলভমেন্ট সরাসরি আছে, যেমন পিএম কেয়ারে তেমন ইলেকটোরাল বন্ডে। এবং ইলেকটোরাল বন্ডে বেছে বেছে সব টাকা বিজেপির ঘরে। তারা সেকেন্ড যদি কারোর কাছে টাকা গিয়ে থাকে সেটা তৃণমূল। আমরা তো এমনি এমনি বলি না যে বিজেপির তৃণমূল একই গোত্র, একই রকম, একই ভাব, একই ডালপালা, মূলটা এক। ফলে বিজেপি এবং তৃণমূল এই দুজনে ইলেকটোরাল বন্ডে যেভাবে টাকা নিয়েছে এবং তার ব্যবস্থা যেভাবে মোদিজির গভর্নমেন্ট করেছে বা অন্য যারা ইলেকটোরাল, আমরা বরাবর ইলেকটোরাল বন্ডের বিরোধিতা করেছি এবং ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা কোর্টে মুভ করেছি। কোর্ট সেগুলোকে বিবেচনা করেছে, সে অনুযায়ী স্টেট ব্যাংককে রিপোর্ট করতে বলেছে। সেই রিপোর্ট এখনও অস্পষ্ট, তাতেই বোঝা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার ঘাবলা বিজেপি এবং তৃণমূলের। ডিজেল দাম অল্প স্বল্প কমানোর ব্যবস্থা করেছে এবং তাতে বিজেপি অত্যন্ত উল্লসিত যে ভোটে আমাদের দারুণ লাভ হবে বুঝি। কদিন আগে গ্যাস নির্দিষ্ট অংশের জন্য, উজালার জন্য একটু কমিয়েছে, দারুণ খুশি। আচ্ছা, কমাতে যখন পারলে, এখন তো আন্তর্জাতিক বাজারে দাম কমেছে এমন তো না, তাহলে কমালে কেন? কমাতে যখন পারলে তাহলে বাড়িয়ে রেখেছিলে কেন? বাড়িয়ে রেখে টাকাটা লুট করেছিলে কেন? 450 টাকার গ্যাসকে 1200 টাকায় নিয়ে গেছিল বিজেপি, তারপরে এখন কমিয়ে হচ্ছে, দেখো আমি কমিয়ে দিলাম। আরে 450 তো ডবলের বেশি হয়ে গেছে। পেট্রোলের দাম ডবলের বেশি, অনেক বাড়িয়েছিল, আরও বাড়িয়েছিল। অর্থাৎ দাম ছিল 10 টাকা, দাম করে দিলাম 30 টাকা, করে করে 28 করে বলছি আমরা খুব কাজ করেছি। আরে 10 থেকে 28 হলো,
30 থেকে 28 হয়নি, 10 থেকে 28 হলো। মোদিজির আমলে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা এসব। আমি জানি না অভিষেক ব্যানার্জির মুখোমুখি এসে বিজেপির লোকেরা ডিবেট করুক, উনি এত বারবার চাইছেন কেন? উনি তো বারবার দিল্লির কেন্দ্রীয় বিজেপি মন্ত্রীদের মুখোমুখি হয়েছেন, যাচ্ছেন, রেহাই পাচ্ছেন, রিলিফ নিচ্ছেন, ঘেরাটোপের বাইরে লুকিয়ে লুকিয়ে বিদেশে চলে গেলেন। বিদেশে অনেক কিছু আছে, ম্যানেজমেন্টের ব্যাপার আছে। তো উনি তো বিজেপির নেতাদের সঙ্গে প্রায়শই মুখোমুখি হন, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। তারপরে আবার ওর সঙ্গে কে গিয়ে মুখোমুখি হতে যাবে আমি জানি না। উনি কি মুখোমুখি আর হতে পারেন? কয়েক হাজার পুলিশ ঘিরে থাকে তো, কয়েক হাজার পুলিশ। ওনার কারোর সঙ্গে মুখোমুখি হওয়ার মতো যোগ্যতা আছে বলে মনে হয় না। আমার মনে হয় এই আলোচনা থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত। এই আলোচনার মধ্যে আমার কোনো বাড়তি আগ্রহ নেই। মানুষের নানান সমস্যা আছে। কেন বাড়িতে ফার্স্ট এড থাকলো না, কেন রক্ত বেরোচ্ছে সেই অবস্থায় উনি হাসপাতালে, কেউ কেন সব মুছিয়ে দিল না, ধাক্কা কি কেউ মেরেছিল, কেন মেরেছিল? এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানুষের জীবন জীবিকা। পশ্চিমবাংলার দৃষ্টি ঘুরিয়ে দিয়ে লাভ নেই, দৃষ্টি ঘুরে যাচ্ছে। দুর্নীতিতে মানুষ জেরবার, কাজ নেই, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, জিনিসের দাম ভয়াবহ। মানুষ যাবে কোথায়, মানুষ খাবে কি? ওদিকে দিল্লির সরকার, এদিকে রাজ্য। এখান থেকে মানুষের দৃষ্টি ঘুরে যেতে পারে এমন মনোভাবে চলাটা কখনো সমীচীন না। তাতে কারোর সুবিধা হতে পারে, কিন্তু এটা ভালো কাজ না। শনিবার ভোট পশ্চিমবাংলায় নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসেছে, হয়তো আরও আসবে, দফায় দফায় আসবে। কেন্দ্রীয় বাহিনী আসলে সব সমস্যা মিটে যায় এরকম ভাবার কোনো কারণ নেই। পঞ্চায়েত ইলেকশন লোকের চোখের সামনে দেখেছে। তবে যে মুড মানুষের আছে, মানুষ তার নিজের ভোটটা নিজে দেবে, সেই মুডে মানুষ আছে, এটা যেন সবাই বুঝে চলে। এখন অত কথায় কথায় শাহজাহান শিবুরা লাফাবে অথবা অনুব্রতরা লাফাবে, যারা মাস্তানি করেন তারা যেন খেয়াল রাখেন অনুব্রত তিহার জেলে, বীরভূমের বাঘ, খাঁচায় ভর্তি। শাহজাহানরা রয়্যাল বেঙ্গল টাইগার, খাঁচায় ভর্তি। খাঁচায় ভর্তি যখন এই এত বড় বড় মাতব্বররা হয়েছে, 1.5 পয়সা 2 পয়সার খদ্দের তৃণমূলের মনোভাব হওয়া উচিত নয় যে জবরদস্তি করব। জবরদস্তি করলে কেউ ছাড়া পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার এই প্রসঙ্গে বাংলায় সবথেকে বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা? সম্ভবত আগামীকাল ভোট ঘোষণা হবে বলে সবাই ধরে নিয়েছেন। ভোট দ্রুত ঘোষণা হোক। 1 দফা হবে না, 7 দফা হবে না, 17 দফায় হবে। পশ্চিমবাংলাতে এর আগের ভোটে 1 দফায় হয়নি, দফায় দফায় হয়েছে। ফলে 1 দফায় ভোট হবার মতন খুব পরিস্থিতি কি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার রেখেছে নাকি? যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল তখন মুখ্যমন্ত্রী কিন্তু বলতেন 8 দফায় ভোট হতে হবে। এখন তো হাল খুব খারাপ। মুখ্যমন্ত্রীরই বলা উচিত ছিল আরও বেশি দফা করা জরুরি। উনি বলতে পারছেন না, উনি এখন উল্টো কথা বলছেন 1 দফা। তবে 1 দফা না 920 কোম্পানি, এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে। কেন্দ্রীয় বাহিনী সৃজন যাদবপুরে আইএসএফ এর সাপোর্ট চেয়েছে, অথচ যাদবপুরে আইএসএফ চেয়েছিল বিকাশ রঞ্জনকে। জোট কি আদৌ হচ্ছে? আবার বারাসাতে আইএসএফ ডিক্লেয়ার করছে তারা এখানে ক্যান্ডিডেট দেবে। আমাদের পার্টির পক্ষ থেকে গতকাল 16 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাই একসাথে লড়ুক, এই রাজনৈতিক মনোভাব এ রাজ্যের মানুষের। বিজেপিকে হারানোর জন্য, তৃণমূলকে হারানোর জন্য। সব সিট তো এখনও বেরোয়নি, আলোচনা চলছে। যখন আলোচনা চলছে তখন কি আমার কিছু বলা ঠিক হবে? আমার শুধু একটাই অ্যাপিল হবে, যে কেউ যদি মনে করেন যে বিজেপি এবং তৃণমূল দুজনকে পরাজিত করতে হবে, তাহলে বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করার জন্য এক জায়গায় থাকাটা বাঞ্ছনীয়। কেউ থাকতে পারবেন কি কেউ থাকতে পারবেন না সেটা নিয়ে আমার কমেন্ট করা ঠিক হবে না। আমি আশা করি যে জোটের জটিলতা কেটে যাক, দ্রুত কেটে যাক। আজকে হাইকোর্ট পুলিশ কমিশনারকে ভর্ৎসনা করেছে, কোর্টের নির্দেশ মানছে না, অমান্য করছে, ভয়াবহ হচ্ছে। নির্বাচন কমিশনার তিনি কোর্টের নির্দেশ মানেন না, রাজ্যপালের নির্দেশ মানেন না। পশ্চিমবাংলায় যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যা হয়েছে, আইনের কোনো শাসন নেই, সরকারের মন্ত্রীরা কোনো নির্দেশ মানেন না, এবং এই করতে করতে এটা হচ্ছে। এখন তৃণমূলের নিচুতলার কর্মী যারা, তারা বলছে আমরাই শাহেনশাহ, আমরা যা বলবো সে অনুযায়ী পুলিশকে চলতে হবে, সে অনুযায়ী নেতাদের চলতে হবে। পুলিশ অথবা প্রশাসন পশ্চিমবাংলায় উঠে গেছে। আজকে আরও একবার তিরস্কৃত হয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। গতকাল